ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম বলতে আপনি কি বোঝেন? কে প্রথম এই ধর্মনিরপেক্ষতার ধারণা মানুষের মাঝে দিয়েছিল? ভারতবর্ষকে কেন ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়? এমএলএ এবং এমপি এর ফুল ফর্ম কী? প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবার সর্বনিম্ন বয়স কত? এই 5টি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আজকের এই আলোচনা পর্ব। যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ হতে চলেছে। তাহলে আসুন আমরা শুরু করি আজকের আলোচনা পর্ব। আজকের প্রথম প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা বলতে আপনি কি বোঝেন? দেখুন, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে যে ধর্মনিরপেক্ষতা কী আর ভারতবর্ষকে কেন ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়, এই দুটো বিষয় কিন্তু আলাদা। তাই ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম বলতে আপনি কি বোঝেন, এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা কোনো দিন ভারতবর্ষকে কেন ধর্মনিরপেক্ষ দেশ বলা হয় সেই কথা কিন্তু বলবো না। তাই প্রথমেই আমরা ধর্মনিরপেক্ষতা বলতে কি বুঝি সেটাকে একটু দেখে নিই। ধর্মনিরপেক্ষতা বলতে এমন একটা সিস্টেম যেখানে প্রচুর ধর্মের মানুষ তারা একত্রিত হবে এবং সবাই মিলে একত্রিত হয়ে কোনো কিছু একটা পরিচালনা করবে, কিন্তু যে বিষয়টা তারা পরিচালনা করছে সেই বিষয় পরিচালনা করার জন্য তারা নির্দিষ্ট কিছু নিয়ম তৈরি করবে, সেই নিয়মে সেটা পরিচালিত হবে। সেখানে কার কি ধর্মীয় ভাবাবেগ রয়েছে বা কার ধর্মের কি নীতি রয়েছে, রীতি রয়েছে, সেইগুলো কিন্তু এখানে প্রয়োগ করা যাবে না। এটাকেই বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। একটা ক্লাবকে দিয়ে বুঝে নিই। ধরুন একটা ক্লাব, সেখানে বিভিন্ন ধর্মের ছেলেমেয়েরা একত্রিত হয়েছে। তাহলে যে হিন্দু ধর্মের মানুষ, সে হিন্দু ধর্মের কিছু রীতিনীতি সেই ক্লাবের নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইবে। যে মুসলিম ধর্মের মানুষ, তিনি মুসলিম ধর্মের কিছু রীতিনীতি সেই ক্লাবে প্রয়োগ করতে চাইবেন। যে খ্রিস্টান ধর্মের মানুষ, তিনি খ্রিস্টান ধর্মের কিছু রীতিনীতি সেই ক্লাবে প্রয়োগ করতে চাইবেন। এমন অবস্থায় কিন্তু সেই ক্লাবটাকে পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে। তাই সকল সদস্য, সকল ধর্মের মানুষ তার এক জায়গায় হবে এবং এক জায়গায় হয়ে সেই ক্লাবের জন্য উপযোগী কিছু নিয়ম তৈরি করবে। সেই নিয়মের দ্বারা সেই ক্লাব পরিচালিত হবে। সেখানে কোনো ধর্মের ভাবাবেগ বা কোনো ধর্মের রীতিনীতি সেখানে প্রযুক্ত হবে না, তবেই সেটাকে প্রকৃত ধর্মনিরপেক্ষ বলা যাবে। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার ধারণা, যে কোনো কিছু পরিচালনা করতে যদি সাধারণ কিছু নিয়ম নীতিকে অনুসরণ করা হয়, সকল প্রকার ধর্মীয় রীতিকে বর্জন করে, তবেই আমরা তাকে ধর্মনিরপেক্ষ বলতে পারি। এখন ভারতবর্ষকে কেন ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়? যে ভারত রাষ্ট্র নিজেকে পরিচালনা করার জন্য কিন্তু কোনো ধর্মের ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দেয় না। সেখানে সকল ধর্মের মানুষকে সমানভাবে বসবাস করতে দেয়। সকলের সমান অধিকার রয়েছে নিজ ধর্ম পালন করার, নিজ বিশ্বাসকে অবলম্বন করে বেঁচে থাকার। কিন্তু রাষ্ট্র এই মানুষের ধর্মীয় যে ভাবাবেগ বা ধর্মীয় যে রীতিনীতি, সেগুলোকে কোনো সময় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাজে লাগাবে না। তাই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ। আশা করি ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝেন আর ভারতবর্ষ কেন ধর্মনিরপেক্ষ দেশ, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য টানতে পারলাম। তাহলে ধর্মনিরপেক্ষতা বলতে আপনি কি বোঝেন? ধর্মনিরপেক্ষতা বলতে এক কথায় আমি এটাই বুঝি যে কোনো কিছু পরিচালনা করার ক্ষেত্রে যদি সাধারণ কিছু নিয়ম নীতি অনুসরণ করা হয় সেই পরিচালন সমিতি দ্বারা, এবং সেখানে সকল প্রকার ধর্মীয় রীতিনীতিকে বর্জন করা হয়, তাহলে আমরা বলতে পারি সেটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আসুন পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখে নিই। আজকের দ্বিতীয় প্রশ্ন, যে কে প্রথম এই ধর্মনিরপেক্ষতার ধারণা মানুষের মাঝে এনেছিলেন? তার উত্তর হচ্ছে 1851 সালে ব্রিটিশ লেখক জর্জ জ্যাকব ইলিয়াক। তিনিই প্রথম এই ধর্মনিরপেক্ষতার ধারণা মানুষের মাঝে নিয়ে আসেন। তিনি কি বলেছিলেন না, ধর্মের কোনো রকম সমালোচনা না করে সমাজ শৃঙ্খলা রক্ষার জন্য ধর্মনিরপেক্ষতার ধারণাকে তিনি প্রকাশ করেছিলেন। তিনি প্রথম যখন ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তখন অনেকে মনে করেছিল যে তার এই যে ধর্মনিরপেক্ষতার নীতি, সেটা কিন্তু খ্রিস্টান ধর্মকে আখেরে অবমাননা করার চেষ্টা করছে। কিন্তু তিনি বলেছিলেন যে না, ধর্মনিরপেক্ষতার যে ধারণা, যে কনসেপ্ট, সেটা আরও অনেক বড়। এখানে তিনি কোনো ধর্মকে কিন্তু আঘাত করছেন না। তাই তিনি বলেছিলেন যে ধর্মের কোনো রকম সমালোচনা আমি করছি না, ধর্মের কোনো রকম সমালোচনা না করে সমাজ এবং শৃঙ্খলা রক্ষার জন্য ধর্মনিরপেক্ষ ধারণার প্রকাশ করছি। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট একটি ধর্মকে বড় করা হচ্ছে না, কোনো নির্দিষ্ট একটি ধর্মকে ছোট করা হচ্ছে না। সকলের নিজ নিজ ধর্ম পালন করার মতো ক্ষমতা রাখছে বা অধিকার রাখছে। সেই অধিকার প্রয়োগ করার পরেও মানুষ একত্রিত হচ্ছে
হচ্ছে এবং একত্রিত হয়ে নির্দিষ্ট কিছু নিয়ম, নির্দিষ্ট কিছু নীতিকে মেনে নিয়ে কোনো কিছু একটাকে পরিচালনা করছে। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যেটা জর্জ জ্যাকব ইলিয়াক তিনি ব্যাখ্যা করেছিলেন। তাহলে প্রথম ধর্মনিরপেক্ষতার ধারণা কে দিয়েছিলেন বা প্রথম সেকুলারিজমের ধারণা কে দিয়েছিলেন, সেটা হচ্ছে 1851 সালে ব্রিটিশ লেখক জর্জ জ্যাকব ইলিয়াক। আসুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে পা বাড়াই। পরবর্তী প্রশ্নের দিকে পা বাড়ানোর আগে একটি বিশেষ ঘোষণা। নন্দী একাডেমি প্রত্যেক রোববার আপনাদের জন্য একটি বিশেষ করে ভিডিও নিয়ে আসছে, যে পর্বের নাম দেওয়া হয়েছে সানডে স্পেশাল। তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, আপনারা এই সানডে স্পেশাল পর্বগুলিকে অবশ্যই দেখবেন। তার সঙ্গে যেমন বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি চলছে, তেমন বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি তো চলবেই। এই সানডে স্পেশালটাকে অনেকটা বোনাস ভাবতে পারেন। তাই সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লেলিস্টে গিয়ে সানডে স্পেশাল প্লেলিস্ট খুঁজে সেখান থেকে সানডে স্পেশাল ভিডিওগুলো দেখবেন। কথা দিচ্ছি অনেক নতুন নতুন বিষয় সম্বন্ধে জানতে পারবেন। আসুন আমরা পরবর্তী প্রশ্নে পা বাড়াই। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষকে কেন ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়। দেখুন, আগের প্রশ্নের সঙ্গে কিন্তু গণ্ডগোল করে ফেললে হবে না। আগের প্রশ্নে বলা হয়েছিল ধর্মনিরপেক্ষতা বলতে আপনি কি বোঝেন। এই প্রশ্নে বলা হচ্ছে যে ভারতবর্ষকে কেন ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়। একটু উত্তরটা দেখে নিই, তারপর আমরা পরবর্তী আলোচনার দিকে পা বাড়াবো। ভারতবর্ষে বসবাসকারী সকল ধর্মের মানুষ রাষ্ট্রের কাছ থেকে সমান সম্মান, সুরক্ষা এবং সমর্থন পায় ও ভারত রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের রীতিনীতিকে অনুসরণ করে এই রাষ্ট্রকে পরিচালনা করে না। তাই ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হচ্ছে। এবার দেখে নিই আলোচনার মধ্যে দিয়ে যে ভারতবর্ষ কেন ধর্মনিরপেক্ষ দেশ। ভারতবর্ষ এমন এক দেশ, এমন এক মহান দেশ যেখানে সকল ধর্মের মানুষ বসবাস করে, নিজস্ব ধর্মীয় রীতিনীতিগুলোকে, নিজস্ব ধর্মীয় বিশ্বাসগুলোকে বজায় রেখে। কিন্তু ভারত রাষ্ট্র আলাদা করে কোনো ধর্মের প্রতি পক্ষপাত করছে না এবং ভারত রাষ্ট্র প্রত্যেক ধর্মের মানুষকে অধিকার দিচ্ছে তাদের যে রীতিনীতি, তাদের যে আদব কায়দা, সেই সকল বিষয়গুলোকে বজায় রেখে প্রত্যেক ধর্মের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, প্রত্যেক ধর্মীয় মানুষ যাতে সুরক্ষা পায় এবং প্রত্যেক ধর্মের মানুষ যেন নিজ ধর্মকে সমর্থন করার মতো ক্ষমতা বা পরিবেশ পায়। অথচ ভারত রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের রীতিনীতিকে মেনে নিয়ে এই ভারতবর্ষকে পরিচালনা করছে না। তাই ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। অর্থাৎ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সকল ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাসকে নিয়ে বাঁচতে পারে, কিন্তু ভারত রাষ্ট্র নিজে কোনো ধর্মকে আঘাত করছে না বা কোনো ধর্মকে বড় করছে না বা কোনো ধর্মকে ছোট করছে না বা কোনো ধর্মীয় রীতিনীতিকে কপি করে, অনুকরণ করে ভারতবর্ষকে পরিচালনা করছে না। তাই ভারতবর্ষ হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ দেশ। 42তম সংশোধনীতে 1976 সালে 42তম সংশোধনীতে 1976 সালে ভারতের প্রস্তাবনা অংশে এই ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের প্রস্তাবনা অংশে ভারতবর্ষের এই যে ধর্মনিরপেক্ষতার নীতি সেটি কবে যুক্ত হয়েছিল। তার উত্তর হচ্ছে 1976 সালে 42তম সংশোধনীতে ভারতের প্রস্তাবনা অংশে এই ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল। আসুন আজকের পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, MLA এবং MP শব্দের সম্পূর্ণ অর্থ কী। হ্যাঁ, ভোটের আবহে এই প্রশ্ন দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। MLA এবং MP শব্দের অর্থ কী। MLA যার ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং MP যার সম্পূর্ণ অর্থ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। অর্থাৎ বিধানসভার ভোটে যারা জেতেন তারা কিন্তু MLA হন এবং লোকসভার ভোটে যারা জেতেন তারা অবশ্যই MP হন, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট। আশা করি আর কোনো দিন ভুল হবে না। আজকের পরবর্তী প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত। একটি শিশু যে বছর সেই বিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে, যে শিক্ষাবর্ষে, অর্থাৎ ধরুন 2024 সালে, তাহলে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তার বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। তাহলে 5 বছর সম্পূর্ণ করে একটা শিশু প্রাথমিক বা PP শ্রেণীতে ভর্তি হয়। 6 বছর সম্পন্ন করে একটি শিশু সে 1-এ ভর্তি হয়। 7 বছর সম্পন্ন করে একটি শিশু সে 2-তে ভর্তি হয়। 8 বছর সম্পন্ন করে একটি শিশু সে 3-তে ভর্তি হয়। 9 বছর সম্পন্ন করে একটি শিশু সে 4-এ ভর্তি হয় এবং 10 বছর অতিক্রম করে একটি শিশু ক্লাস 5-এ ভর্তি হয়, হাই স্কুলে চলে যায়।
তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলিকে দেখার জন্য। তার সঙ্গে আপনাদের জন্য উপহার সানডে স্পেশাল তো আছেই, সেই ভিডিওগুলোকে উপভোগ করুন, অনেক নতুন জিনিস শিখুন এবং নন্দী একাডেমির সঙ্গে থাকুন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।